ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম। তপন শিকদার অমর রহে, তপন শিকদার অমর রহে। ধন্যবাদ। আজকে খুব খুশির দিন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী গোপাল সরকার মহাশয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শ্রমিকদের বেশি সময় নেই, আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মূল যে অনুষ্ঠান শুরু করে দেব। তার আগে শ্রমিকদাকে অনুরোধ করছি, আজকের এই যে ক্ষুদ্র অনুষ্ঠান আমাদের, শ্রমিকদাকে বলছি, অনুরোধ করছি তপন শিকদার স্মৃতিরক্ষা সমিতির তরফ থেকে যে আপনি আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান আর ধরুন এখন খুব ব্যস্ত এসেই ওখানে আমাদের পরম শ্রদ্ধেয় তপন শিকদারের ৮২তম জন্মদিন ২০শে সেপ্টেম্বর, ঠিক দুদিন পরে আমরা বিশেষ কারণে পালন করছি। আজকের এই অনুষ্ঠান সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ই সেপ্টেম্বর এবং আমাদের আরেক প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। আমরা বিভিন্ন সময় সেইগুলোকে সেবা সপ্তাহ হিসেবে পালন করে থাকি, কিন্তু এবারের ১৭ই সেপ্টেম্বর থেকে গান্ধীজির জন্মদিন ২রা অক্টোবর পর্যন্ত আমরা সেবা সপ্তাহ পালন করছি। আর সেই কারণেই তপনদাকে সামনে রেখে এবারের এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে করছি। তপন শিকদার শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সভাপতি নন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নন, দমদমের দুবারের সাংসদ নন। তপন শিকদার একটা নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন সামাজিক কর্মী, যিনি বিপরীত অবস্থানে দাঁড়িয়ে নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কৃচ্ছ সাধন করেছেন, যিনি সম্পূর্ণ একটি কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তা প্রত্যেকটি সাধারণ মানুষের জানা। তিনি দমদমের দুবার সাংসদ হয়েছেন। এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, ভিন্ন রাজনৈতিক দলের যারা প্রয়োজনে তপন শিকদারের কাছে আসেননি, কারণ তিনি প্রকৃত রাজনীতির যেটা ধর্ম সেটা পালন করেছেন। আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা যারা নির্বাচনে দলের প্রতীক নিয়ে বিভিন্ন বাড়িতে মানুষের কাছে যাই, নির্বাচন চলাকালীন আমরা দলীয় কর্মী, কিন্তু যেদিন কেউ নির্বাচিত হয়ে যান তাকে যারা ভোট দেননি তিনি তারও প্রতিনিধি। তাকে যারা ভোট দিয়েছেন বা নির্দিষ্ট পার্টির কর্মীরা প্রতিনিধি তিনি নন। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্রই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই ভাবনাটা যিনি নিজের জীবন দিয়ে বাস্তবায়িত করে গেছেন দমদমের মানুষের সামনে, তার নাম ছিল তপন শিকদার। তার সীমাবদ্ধ শক্তির মধ্যে দিয়ে তিনি সামান্যতম হলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তপন শিকদার একটা অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখতেন।
যিনি দলীয় কর্মীদের স্বপ্ন দেখাতে পারতেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তিনি নিজের জীবনে দেখিয়ে গেছেন। তিনি পদলোভে কোনোদিন কোনো রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি জীবনে কোনোদিন এমপি হওয়ার জন্য এমএলএ নির্বাচনী প্রচারে আমাদের গেলে বলেন এই ক্লাব তপন শিকদার তৈরি করে দিয়েছেন, এই স্কুল তপন শিকদার তৈরি করে দিয়েছেন, পানীয় জল নেই তপন শিকদার তার ব্যবস্থা করে দিয়েছেন। তপনদা যখন মন্ত্রী ছিলেন, যখন আপনাদের এই অঞ্চলের সাংসদ ছিলেন, তখন একজন মানুষ সাংসদ খরচা পেতেন বছরে 2 কোটি টাকা। সেই সর্বোচ্চ টাকা যিনি খরচা করতে পেরেছিলেন সাংসদ হিসেবে, তার নাম তপন শিকদার। কারণ তিনি কোনো বিভাজনের রাজনীতি করেননি, তিনি আমরা ওরা করেননি, তিনি কাউকে সিপিআইএম বলে চিহ্নিত করে দেননি, কাউকে তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেস বলে চিহ্নিত করে দেননি। তিনি সমস্ত মানুষকে তিনি আপন করেছেন। তার ব্যক্তিগত জীবনের ব্যবহার, তার দৈনন্দিন জীবন চর্চা, বিজেপির সভাপতি তপন শিকদার, সাংসদ তপন শিকদার, কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের মধ্যে কোথাও কোনো পার্থক্য ছিল না। তিনি আমাদের মধ্যে ছিলেন, তিনি আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্যেই থাকবেন। আমরা প্রতি বছর এভাবেই তপন শিকদারকে স্মরণ করব। আর একজন রাজনৈতিক কর্মী যদি তপন শিকদারের জীবনকে অনুকরণ করেন, একজন রাজনৈতিক কর্মী যদি তপন শিকদারের মতো করে চিন্তা ভাবনা করেন, একজন জনপ্রতিনিধি যদি তপন শিকদারকে নিজের মডেল বানান, আমার মনে হয় তার সাংসদ জীবন কিংবা বিধায়কের জীবন আরো অনেক স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, গ্রহণযোগ্যতা তার কাছে আরো বাড়বে। তপনদার এই 82তম পূর্ণ জন্মদিন উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের সেবা সপ্তাহের মধ্যে পড়ছে, এই পক্ষকাল ব্যাপী আমরা কখনো রক্তদান শিবিরের মধ্যে দিয়ে, কখনো প্রান্তিক মানুষের দুর্গা পূজার আগাম, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার আগেই তার আবেগ দিয়ে পিতৃপক্ষেই মাতৃবন্দনা করে দিয়েছেন। সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা আছি। আপনাদের এই বছর ভালো কাটুক। দেবী দুর্গা भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। तपन शिकदार अमर रहे, तपन शिकदार अमर रहे। ধন্যবাদ। আজকে খুব খুশির দিন।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী গোপাল সরকার মহাশয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শ্রমিকদের বেশি সময় নেই, আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মূল যে অনুষ্ঠান শুরু করে দেব। তার আগে শ্রমিকদাকে অনুরোধ করছি, আজকের এই যে ক্ষুদ্র অনুষ্ঠান আমাদের শ্রমিকদাকে বলছি, অনুরোধ করছি তপন শিকদার স্মৃতিরক্ষা সমিতির তরফ থেকে যে আপনি আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান আর ধরুন এখন খুব ব্যস্ত আমাদের পরম শ্রদ্ধেয় তপন শিকদারের 82তম জন্মদিন 20শে সেপ্টেম্বর, ঠিক দুদিন পরে আমরা বিশেষ কারণে পালন করছি। আজকের এই অনুষ্ঠান সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন 17ই সেপ্টেম্বর এবং আমাদের আরেক প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। আমরা বিভিন্ন সময় সেইগুলোকে সেবা সপ্তাহ হিসেবে পালন করে থাকি, কিন্তু এবারের 17ই সেপ্টেম্বর থেকে গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত আমরা সেবা সপ্তাহ পালন করছি। আর সেই কারণেই তপনদাকে সামনে রেখে এবারের এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে করছি। তপন শিকদার শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সভাপতি নন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নন, দমদমের দুবারের সাংসদ নন। তপন শিকদার একটা নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন সামাজিক কর্মী, যিনি বিপরীত অবস্থানে দাঁড়িয়ে নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কৃচ্ছ সাধন করেছেন, যিনি সম্পূর্ণ একটি কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তা প্রত্যেকটি সাধারণ মানুষের জানা। তিনি দমদমের দুবার সাংসদ হয়েছেন। এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, ভিন্ন রাজনৈতিক দলের যারা প্রয়োজনে তপন শিকদারের কাছে আসেননি, কারণ তিনি প্রকৃত রাজনীতির যেটা ধর্ম সেটা পালন করেছেন। আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা যারা নির্বাচনে দলের প্রতীক নিয়ে বিভিন্ন বাড়িতে মানুষের কাছে যাই, নির্বাচন চলাকালীন আমরা দলীয় কর্মী, কিন্তু যেদিন কেউ নির্বাচিত হয়ে যান তাকে যারা ভোট দেননি তিনি তারও প্রতিনিধি। তাকে যারা ভোট দিয়েছেন বা নির্দিষ্ট পার্টির কর্মীরা প্রতিনিধি তিনি নন। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্রই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই ভাবনাটা যিনি নিজের জীবন দিয়ে বাস্তবায়িত করে গেছেন দমদমের মানুষের সামনে, তার নাম ছিল তপন শিকদার। তার সীমাবদ্ধ শক্তির মধ্যে দিয়ে তিনি সামান্যতম হলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তপন শিকদার একটা অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখতেন, যিনি দলীয় কর্মীদের স্বপ্ন দেখাতে পারতেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তিনি নিজের জীবনে দেখিয়ে গেছেন। তিনি পদলোভে কোনোদিন কোনো রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি জীবনে কোনোদিন এমপি হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য নিজের রাজনৈতিক অবস্থানকে বদলে দেননি। তাই তপন শিকদার আজও প্রত্যেকটি কর্মীর অন্তরের অন্তঃস্থলে তার মধুর স্মৃতি নিয়ে বিরাজ করছেন। সম্পূর্ণ নিরঙ্কারী একজন মানুষ, সারা জীবন অকৃতদার থেকেছেন। কঠিন পরিস্থিতির মধ্যে
অত্যন্ত সাধারণ সামান্য জীবনযাত্রার মধ্যে দিয়ে তিনি একটা নির্দিষ্ট শিখরে পৌঁছেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। আজকেও যারা দমদমের মানুষ আছেন, নির্বাচনী প্রচারে আমাদের গেলে বলেন এই ক্লাব তপন শিকদার তৈরি করে দিয়েছেন, এই স্কুল তপন শিকদার তৈরি করে দিয়েছেন, পানীয় জল নেই তপন শিকদার তার ব্যবস্থা করে দিয়েছেন। তপনদা যখন মন্ত্রী ছিলেন, যখন আপনাদের এই অঞ্চলের সাংসদ ছিলেন, তখন একজন মানুষ সাংসদ খরচা পেতেন বছরে 2 কোটি টাকা। সেই সর্বোচ্চ টাকা যিনি খরচা করতে পেরেছিলেন সাংসদ হিসেবে, তার নাম তপন শিকদার। কারণ তিনি কোনো বিভাজনের রাজনীতি করেননি, তিনি আমরা ওরা করেননি, তিনি কাউকে সিপিআইএম বলে চিহ্নিত করে দেননি, কাউকে তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেস বলে চিহ্নিত করে দেননি। তিনি সমস্ত মানুষকে তিনি আপন করেছেন। তার ব্যক্তিগত জীবনের ব্যবহার, তার দৈনন্দিন জীবন চর্চা, বিজেপির সভাপতি তপন শিকদার, সাংসদ তপন শিকদার, কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের মধ্যে কোথাও কোনো পার্থক্য ছিল না। তিনি আমাদের মধ্যে ছিলেন, তিনি আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্যেই থাকবেন। আমরা প্রতি বছর এভাবেই তপন শিকদারকে স্মরণ করব। আর একজন রাজনৈতিক কর্মী যদি তপন শিকদারের জীবনকে অনুকরণ করেন, একজন রাজনৈতিক কর্মী যদি তপন শিকদারের মতো করে চিন্তা ভাবনা করেন, একজন জনপ্রতিনিধি যদি তপন শিকদারকে নিজের মডেল বানান, আমার মনে হয় তার সাংসদ জীবন কিংবা বিধায়কের জীবন আরো অনেক স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, গ্রহণযোগ্যতা তার কাছে আরো বাড়বে। তপনদার এই 82তম দিন উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের সেবা সপ্তাহের মধ্যে পড়ছে, এই পক্ষকাল ব্যাপী আমরা কখনো রক্তদান শিবিরের মধ্যে দিয়ে, কখনো প্রান্তিক মানুষের কাছে দাঁড়ানোর মধ্যে দিয়ে আমরা প্রচেষ্টা করছি মানুষের আবেগকে ছোঁয়ার, এবং একই সঙ্গে এই কাজের মধ্যে দিয়ে আমরা প্রণাম জানাতে চাইছি আমাদের বরেণ্য নেতা তপন শিকদারকে। তপন শিকদার আমার রহে। প্রত্যেকে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। দুর্গা পূজার আগাম শুভেচ্ছা। পুজোর দিনগুলো আপনাদের ভালো কাটুক। দেবী পক্ষের সূচনা হয়েছে গতকাল মহালয়ার থেকেই, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার আগেই তার আবেগ দিয়ে পিতৃপক্ষেই মাতৃবন্দনা করে দিয়েছেন। সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা আছি। আপনাদের এই বছর ভালো কাটুক। দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হন। আরেকবার বলছি, তপন শিকদার অমর রহে। ধন্যবাদ। সম্বর্ধিত করলেন। সমিতদা আরো একটি অনুষ্ঠানে যাবেন, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিলেন। এই যে ধরুন দায়িত্ব পাওয়ার পরে আর হচ্ছে না, এই লাস্ট তো রামমোহন হলেও হ্যাঁ সেটা করাতে হচ্ছে না।
ঠিক আছে। হ্যাঁ আপনার হাতে এই বইয়ের খবর প্রথম হয়েছিল গৌরীয় মঠে প্রথম আলোচনায় সবাই যখন হয়েছিল গৌরীয় মঠে প্রথম আলোচনা হিন্দিটাও আপনাদের ইংরেজি বাংলা তো বেরিয়ে গেছে, হিন্দিটার কভারটা আজকে আমরা উদ্বোধন করবো। বইটা পুজোর পরে প্রকাশ হবে। এই দুটো কভার হয়েছিল সম্ভবত ডিসেম্বরে হয়েছিল। এবারে থাকবে না, এটা ছিল তো পারে বইমেলা স্টল দেওয়া হয়নি, বই বন্ধুকে বিশ্ববিদ্যালয় বিজেপি স্টল থেকে বিক্রি করা হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার ছিল বাংলাটা, বিশেষ করে। তো বাংলাটা সেকেন্ড এডিশন হয়েছে 6 মাসের মধ্যে। এবার হিন্দিটা এসছে, মানে আজকে কভারটা হচ্ছে, পুজোর পরে বইটা প্রকাশ হবে। আশা করছি বইমেলা স্টল থাকবে না। গিল্ড বলে দিয়েছে এরকম সাম্প্রদায়িক কাজ করার জন্য বই বন্ধু স্টল পাবেন। গত বছর তো আমরা পাইনি এই জন্য। অথচ অন্যান্য স্তরগুলো দেখলে আপনি মানে আমাদের বিরুদ্ধে বলা যে কোনো কথা সাম্প্রদায়িক নয়, আমাদের পরে বলে সব কথা সাম্প্রদায়িক। আর খুব ভালো বই বেরিয়েছে, সেগুলো আছে সব। শিব সম্পদে হচ্ছে বই বন্ধুর কর্ণধার পালিয়ে দিয়ে গেছে। অনিন্দিতা দি আমার ছবি আমরা দেখেন নাকি শিব সম্পদ আপনি পরিচালনা করবেন? হ্যাঁ আপনি বলবেন। কত মানে এডিশন গুলো দেখছে বাংলা আর ইংরেজি। শিক্ষক মানে পাবলিশার মনে থাকার কথা না, একবার দেখা মনে থাকে না, নামটা অনেক সময় থাকে। জিষ্ণুদার আসার কথা ছিল, জিষ্ণুদার অনেক অসুস্থ, আসতে পারছেন না। নমস্কার। আজকে বইবন্ধু পাবলিকেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন
শ্রমিক দা, শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্যসভা সাংসদ এবং অর্জুন দা, শ্রী অর্জুন সিং পূর্ব সাংসদ, তাদের মঞ্চে অনুরোধ করছি আসার জন্য। আমরা সবাই বসে যাব তাহলে, আর মোবাইলগুলোকে একটু সাইলেন্ট বা ভাইব্রেট মোডে করে নেব যাতে প্রোগ্রামে বাধা সৃষ্টি না হয়। আমন্ত্রণ জানাচ্ছি শিবশঙ্কর দাকে, বইবন্ধু পাবলিকেশনের কর্ণধার, মঞ্চে আসার জন্য। আমরা বসে যাব সবাই, তো প্রোগ্রাম শুরু করতে অসুবিধা হবে। আজকে আমরা যে প্রোগ্রামটা করছি তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ যে সংশোধনী সংসদে পাশ হয়েছে 5ই এপ্রিল, যেই বিষয়ে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং সেটাকে বৈধতা দিয়েছেন, সেটা নিয়ে আমাদের দুটো ভাষায় বই ছিল। বাংলায় ছিল ওয়াকফের করাল গ্রাস, ইংরেজিতে ছিল ফিয়ার্স ক্লাচেস অফ ওয়াকফ বলে। তো সেটারই যে হিন্দি সংস্করণ ওয়াকফকে খফনাক শিকঞ্জে, সেটার প্রচ্ছদ আজকে আমরা প্রকাশ করব এবং তার বইটা দুর্গাপুজোর পরে আমরা আশা করছি প্রকাশ করব। বাকি সব কাজ হয়ে গেছে, প্রুফ রিডিং এর কাজ চলছে। তো আজকে আমরা শ্রমিক দা, অর্জুন দা, শিবশঙ্কর দাকে একসঙ্গে পেয়েছি। প্রথমে আমরা তাদেরকে বরণ করে নেব। দীপালি দি আছেন বইবন্ধু পাবলিকেশনের পক্ষ থেকে, তাকে অনুরোধ করব প্রথমে শ্রমিক দাকে বরণ করে নেওয়ার জন্য। অর্জুন দাকে বরণ করার পর শিবশঙ্কর দাকে বরণ করে নিচ্ছেন দীপালি দি। শিবশঙ্কর দাকে বিশেষভাবে কৃতজ্ঞতা, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি এই রকম একটি বই প্রকাশ করার সাহস দেখিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। তো শিবশঙ্কর দাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। আমরা জানি যে গত সপ্তাহের 15 তারিখে সোমবার দিন সুপ্রিম কোর্ট যে সংশোধনী ছিল, যে বিষয়ে আমরা বইটা পড়লে জানতে পারবো, যারা পড়েছি তারা জানি যে যে সংশোধনী ছিল, প্রস্তাবিত সংশোধনীগুলো পাশ হয়েছিল, যেমন 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, সেটাকে আইনভাবে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট যে হ্যাঁ 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হওয়া উচিত। কিন্তু একটা ক্লজ রেখেছে যে বর্তমানে যেহেতু কোনো মেকানিজম নেই, তাই কেন্দ্রীয় সরকার আগে এটাকে 109 নম্বর যে ধারা রয়েছে তাতে আইন পাশ করুক, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করুক। এবং আজকেই আমি দেখছিলাম যে মুসলিম বুদ্ধিজীবী মহলে একটা সাড়া পড়ে গেছে, তারা আতঙ্কিত যে কারণ সুপ্রিম কোর্ট এই আইনকে বৈধতা দেওয়া মানে তাদের যে আশরাফদের যে লুটতরাজ চলছিল, উচ্চ শ্রেণীর মুসলিম যারা আশরাফ ছিল, যারা আজলাবদেরকে বঞ্চিত করে ওয়াকফের সম্পত্তি লুট করছিল এবং দেশের সম্পত্তি লুট করছিল, সুপ্রিম কোর্ট তাদের মনোমত রায় দেয়নি। প্রথমে তারা উৎফুল্ল হয়েছিল, দুর্দান্ত রায়, কিন্তু যখন রায় বিশ্লেষণ করেছে তখন দেখেছে অধিকাংশ ক্ষেত্রেই সংশোধনীকে মান্যতা দেওয়া হয়েছে। তো আজকে এই বই প্রকাশের পূর্বে আমি আমন্ত্রণ জানাবো অর্জুন দাকে, মাননীয় অর্জুন সিং, প্রাক্তন সাংসদ ব্যারাকপুর লোকসভা, তাকে এই বিষয়ে 2-4টি কথা বলার জন্য। মাননীয় অর্জুন সিং। নমস্কার। আজকে 2 দিন আগে আমাকে প্রসন্ন বলল যেতে হবে, যেখানে শ্রমিকদা আছে আমার তো না গেলেও চলে। বলে না, এটা হিন্দি
সংস্করণ আছে, আপনাকে যেতে হবে, হিন্দিতে আমরা এটাকে এই করেছি। আমাদের যিনি প্রকাশক আছেন তিনিও উপস্থিত আছেন, শিবশঙ্কর দা। আমাদের সবার প্রিয়, সবারই আমরা পশ্চিমবাংলা একটা ইন্টেলেকচুয়াল হিসাবে আজকে যে ব্যক্তিকে এখানে পেয়েছি, শ্রমিক ভট্টাচার্য, আমাদের সবারই শ্রদ্ধা। সর্বোপরি আপনারা আজকে ওয়াকফ নিয়ে যে আইনগুলো যে এসছে, সেখানে হিন্দি সংস্করণ আমাদের দাদা এটাকে করেছেন। সব থেকে বড় কথা আমার মনে হচ্ছে হিন্দি সংস্করণ তো আছে, এটা বাংলা সংস্করণ বেশি দরকার ছিল। হিন্দি সংস্করণ, হিন্দিতে যারা হিন্দিভাষী লোক আছেন তারা তো এই জ্বালাতে অনেক দিন ধরে লড়াই করে বেঁচে আছেন, লড়াই করছেন এই ওয়াকফ নিয়ে। আমরা সারা ভারতবর্ষের মানুষ এই ওয়াকফ নিয়ে যে সমস্যা, যে ওদের সম্পত্তি যে দখল করা, একটা লড়াই মানে যুদ্ধ করার জায়গা আছে, তারা লড়ছেন। আপনি যে কোনো রাজ্যে চলে যাবেন, তারা কথা বলতে পারেন। আমরা যারা পশ্চিমবাংলা যারা বসবাস করি, সরাসরি এখানকার যিনি শাসক আছেন সরাসরি তাদেরকে উস্কে দিচ্ছেন কি আপনারা লড়াই করুন, আমি আছি। আপনারা দিল্লিতে লড়াই করুন, আপনারা এখানে লড়াই করুন, ওখানে লড়াই করুন। আপনি দেখবেন এই যে সুপ্রিম কোর্টের যে ডিসিশন আসার পরে সারা ভারতবর্ষের মধ্যে একটা মানে কি বলা যায়, ওই আগুনে মানে জ্বালামুখী ফেটে উঠেছে। তারা সব জায়গায় একটা আন্দোলন শুরু করেছে। কারা করাচ্ছে এই আন্দোলনটা? এই আন্দোলনটা একটাই ব্যক্তি যারা আছে, যারা ওয়াকফের সম্পত্তি মালিক হয়ে বসে আছে। অ্যাকচুয়ালি যারা গরিব মানুষ আছে, যারা মুসলমান যারা গরিব আছেন, তারা ওদের কাছে তারা বুঝতেই পারেন না কি যারা বড় লোক আছে ওদের মধ্যে, যারা সম্পত্তিগুলো দখল করেছে। আমাদের যদি ধরেন আপনি ওবাইসি কত, ওর বাড়ি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যারা এখানে আছেন কেউ হয়তো গেছেন কি, আমি দেখেছি ওর বাড়িটা। ওর বাড়ি প্রায় 1 কিলোমিটার এরিয়ার মধ্যে আছে। কেউ আপনারা জাননি, ওর বাড়ি দেখলে আপনারা ভাবতে পারবেন না 1 কিলোমিটার এরিয়ার মধ্যে ওর বাড়ি আছে। ম্যাক্সিমাম সম্পত্তি ওয়াকফের সম্পত্তি। আমাদের এখানে যিনি মেয়র আছেন তিনি যে সম্পত্তি করেছেন সবটাই কিন্তু ওয়াকফের সম্পত্তি। এরকম পশ্চিমবাংলা থেকে নিয়ে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, যাদেরকে আপনি যত বড় 5 জন মুসলমান নেতার নাম যদি আপনি বলেন, সেখানে কিন্তু এই 5 জনই কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে বড় লোক হয়েছে। এই জন্যে এই যে হিন্দি সংস্করণ আপনি বের করেছেন, আমার মনে হচ্ছে এটাকে পশ্চিমবাংলা তো এটা আসবেই, সবার কাছে পৌঁছানো দরকার আছে। আমরা এটা প্রচারও করব। এটা অন্য স্টেটের জন্যও দরকার আছে, অন্য স্টেটে যাবে। একটা যে ধারণা আছে, বিশেষ করে যারা, কেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে যারা মুসলমান আছে তারা কিন্তু হিন্দি পড়ে, তারা হিন্দি, ওটা বেশিরভাগ লোক দেখবেন উর্দু জানে না, ওরা হিন্দি পড়ে। আবার পশ্চিমবাংলা দেখবেন একটা হিন্দি, যারা হিন্দি উর্দু যারা মুসলিমরা আছে, যারা বিহার ঝাড়খণ্ড থেকে এসছে, তারা কিন্তু বেশি অ্যাগ্রেসিভ আছে বাংলায় এসে। তারা কিন্তু মোটামুটি অন্য স্টেটে তারা বুঝতে পারছে কি আমরা আর কিছু করতে পারবো না। বিহারে একটা ছিল সমস্যা, ওদের সাপোর্ট করতো আরজেডি সেই পজিশনে নেই যে ওদের প্রত্যেক ব্যাপারে সমর্থন করে দেবে। কিন্তু আস্তে আস্তে ওখান থেকে ওরা পলায়ন করছে পশ্চিমবাংলা এসে আপনি দেখবেন এখন বড়বাজার যাবেন, বড়বাজারে ম্যাক্সিমাম সম্পত্তি 1 টাকার সম্পত্তি 10 টাকাতে তারা কিনে নিচ্ছে। কলকাতা 6টা বিধানসভা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তারা পুরোপুরি ওই কাঁচা টাকার বিজনেস করে, আর ওই টাকা দিয়ে এই কলকাতাতে ওদের মেন মানে সেফ প্যাসেজ হয়েছে। সেইখানে এই সম্পত্তিগুলো যখনই কেন্দ্র সরকার একটা আইন পাস করলো, তারপরে সুপ্রিম কোর্টে গেল, অনেক রাজনৈতিক দল প্রায় 95 না 94 জন অ্যাপ্লিকেশন করেছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে একবারে এক সময় শোনা হলো, কিন্তু শোনার পরেও আপনি দেখবেন তারা কিন্তু হজম করতে পারছে না।
তারা সুপ্রিম কোর্টের রায়টাকে মানতে পারছে না। তারা যারা ওয়াকফ সম্পত্তিকে দখল করেছে, এখানে কিন্তু গরিব যারা আছে মুসলিমরা, তারা কিন্তু পক্ষপাতী নয়, তারা চাইছে কি এটা হোক। কিন্তু একটা বড় শ্রেণী, দেখুন যে কোনো সমাজে যারা পয়সাওয়ালা আছে, যারা বড় শ্রেণী, যাদের কাছে সম্পত্তি আছে, যাদের কাছে কাঁচা টাকা আছে, তারাই আন্দোলনটাকে সক্রিয় করে। এটা আমরা জেনেও না জেনে জানার জন্য আমরা বলি কি না এটা গরিব মানুষের আন্দোলন। কোনো গরিব মানুষের আন্দোলন না, এই সব আন্দোলন স্পন্সর হয়, স্পন্সর করে এই আন্দোলন করানো হচ্ছে। ভারতের বিরুদ্ধে এই আন্দোলন করা হচ্ছে, মানে সক্রিয় করা হচ্ছে। এখন আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী অনেক 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 সক্রিয় মানুষ আছেন, উনি প্রত্যেকটা ব্যাপারে নজর রেখেছেন। আপনাদের মতন লোকেরা মানুষের কাছে সত্যি কথা তুলে ধরবেন, নিশ্চয়ই মানুষ এটা বুঝতে পারবে। যে অ্যাগ্রেসিভ শ্রেণী আছে, বিশেষ করে যারা হিন্দি উর্দু মুসলিমরা যারা বুঝেন, যারা দখল করে বসে আছেন, আর যারা গরিব মানুষ আছেন, এই বইগুলো যদি পড়বেন তাহলে কিন্তু অনেকটা তারা বুঝতে পারবেন, আর যে অ্যাগ্রেসিভ আন্দোলন হচ্ছে সেখান থেকে ব্যাক করবেন, এটা আমার বিশ্বাস আছে। এই কথা ধন্যবাদ শ্রী অর্জুন সিং। আমরা দেখছিলাম এই আইন সংসদে পেশ হওয়ার সময় থেকে পাশ হওয়া পর্যন্ত একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র চলছিল, একটা বাতাবরণ তৈরির প্রচেষ্টা চলছিল। এটা নাকি মুসলিম বিরোধী কোনো আইন তৈরি করা হচ্ছে, এমন একটা মিডিয়া জুড়ে, রাজনৈতিক মহল জুড়ে প্রচার হচ্ছিল। অবশেষে আইন পাশ হলো, আইনে রূপান্তরিত হলো, রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন, এবং সেই আইন যখন রূপায়িত হলো এবং সুপ্রিম কোর্টে সেটা বিবেচনার জন্য গেল, তখন আমরা কি দেখলাম যে না, এর মধ্যে হিন্দু মুসলিম বা শ্রেণী বিভাগ কোনো ব্যাপার নেই। এটা নিছকই আইনি পদক্ষেপ, যেটা প্রত্যেককে তার প্রাপ্য দেওয়ার জন্য করা। যেমন আমরা দেখেছি সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে যে এই যে জমি, প্রত্যেকটা জমি প্রত্যেক সিটিজেন অফ ইন্ডিয়ার অন্তর্গত, সেটা কেউ জোর করে কেড়ে নিতে পারে না। এবং এটার ফলেই যারা এই আইনের বিরোধিতা করছিল আজ তারা নিশ্চুপ হয়ে গেছে। উপস্থিত ছিলেন এই আলোচনা যখন চলছিল, এই আইন যখন পেশ করা হয়েছিল, তো আমরা সরাসরি শ্রমিকদের কাছ থেকেই শুনবো এই আইনের তাৎপর্য এবং আইনকে কিভাবে পেশ করা হচ্ছিল সেই বিষয়ে শ্রমিকদা আমাদের আলোকপাত করবেন। শ্রমিকদা। সম্মানীয় প্রকাশক, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ এবং সকলের পরিচিত প্রিয় অর্জুনদা, ভাই প্রসূন এবং যারা এই মহতি কার্যে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই সংখ্যায় কম হলেও আন্তরিক অভিনন্দন জানাই। দেখুন, ওয়াকফ বোর্ড, ওয়াকফ প্রপার্টি, এই সংশোধনী বিল নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। দুদিনের এই আলোচনায় লোকসভা শেষ হয়েছে রাত্রি 2:45, রাজ্যসভায় আলোচনা চলেছে ভোর 4:03 পর্যন্ত। কার্যত সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত সমালোচনার উত্তর সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুলে ধরেছিলেন। বিরোধীদের প্রত্যেকটি প্রশ্নের এবং মানুষের বিভিন্ন উৎকণ্ঠা প্রত্যেকটাকে তিনি অ্যাড্রেস করেছেন। এখন আজকে যে সময়ে দাঁড়িয়ে এই বইটির হিন্দি সংস্করণ এর প্রচ্ছদ প্রকাশিত হচ্ছে, ঠিক আমরা পশ্চিমবঙ্গে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে অর্জুনদা যে কথাগুলো বললেন, এটাই হচ্ছে এই কালখণ্ডের প্রকৃত রূপরেখা। এই যে আগ্রাসন চলেছে, এই আগ্রাসনের কারণ কিন্তু ওয়াকফ বিল নয়, এই সংশোধনী বিল নয়। এর একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গে শক্তি প্রদর্শন করবার জন্য। আজকে র্যাডিক্যালাইজেশন গ্রাস করছে গোটা পৃথিবীকে। পৃথিবীর কোনো দেশ আজকে কার্যত র্যাডিক্যালাইজেশন থেকে মুক্ত নয়। এই ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বাইরে কেউ নয়।
বেলজিয়াম আক্রান্ত, ব্রিটেন আক্রান্ত, ফ্রান্স আক্রান্ত, জার্মানি আক্রান্ত, কেউ এর বাইরে বেরিয়ে আসতে পারেনি। কানাডার সরকার কার্যত আত্মসমর্পণ করেছে। আমেরিকা ভিন্নভাবে এই ঘটনাকে চাপা দেবার চেষ্টা করছেন, কিন্তু বাস্তব অর্থে তারাও বহু সমস্যার সম্মুখীন। আজকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এই ওয়াকফ এর আইন। দেখুন, পৃথিবীতে একটাই দেশ ধর্মের নামে তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে পাকিস্তান। ধর্ম যদি কোনো রাষ্ট্র তৈরি করে দিতে পারত এবং স্টেট ডক্ট্রিন ইসলাম যদি ইউনিফিকেশনকে বজায় রাখতে পারত, তাহলে বাংলাদেশের জন্ম হতো না। যদি ধর্মই রাষ্ট্র তৈরি করে দিতে পারত, তাহলে আরবে 22টা আলাদা আলাদা দেশ তৈরি হতো না। ধর্মই যদি বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক বিভিন্ন বিষয়ের সমাধান করে দিতে পারত বা সংঘবদ্ধতার মধ্যে দিয়ে ধর্মের নামে কাউকে প্রতিহত করতে পারত, তাহলে আমেরিকা ইরানে বোমা নিক্ষেপ করবার জন্য যে এয়ার স্ট্রিপের উপর দিয়ে এসেছে, প্রত্যেকটাই ইসলামিক দেশের এয়ার স্ট্রিপ। তারা কিন্তু সেখানে বাধা দেয়নি। কিন্তু যখনই এটা মধ্যপ্রাচ্য পেরিয়ে সম্পূর্ণ আমাদের দেশের কাছে আসছে, তখনই পরিস্থিতিটা বদলে যাচ্ছে। যে বাংলাদেশে জন্ম দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, আজকে ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার সঙ্গে যে কদর্য ব্যবহার করা হচ্ছে, সেটা সভ্য জগতে আধুনিক পৃথিবীতে কোথাও মানুষ দেখেনি। ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বই ছিল সেখানে, সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে। আমরা বারবার একটা কথাই বোঝাতে চাইছি, এই যে ওয়াকফকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ হলো। একজন হিন্দু মহিলা দাঁড়িয়ে বলছেন, বিবাহিত মহিলা বিএসএফকে, যে আপনারা গুলি করুন, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু ওদের হাতে শরীরটা আমি অপবিত্র করতে চাই না। এই দৃশ্য কিন্তু ভারতবর্ষে কোথাও কেউ মানুষ দেখেনি। যখন কার্যত কাশ্মীরে এথনিক ক্লেন্সিং হয়েছিল, হিন্দু পণ্ডিতদের, কাশ্মীরি পণ্ডিতদের ওখান থেকে চলে আসতে হয়েছিল, তখন তারা নিগৃহীতা হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, খুন হয়েছিলেন, তাদের শরীরের বিভিন্ন অঙ্গে। আসল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা ধর্মান্ধ মৌলবাদ, যেটা তারাই কিন্তু ছোট ছোট বাচ্চাদের বা যে শিক্ষকের কাছে আগের দিন পর্যন্ত টিউশন নিয়েছে বিনা পয়সায়, তার লাইব্রেরিটায় আগুন লাগিয়ে দিয়েছে। তারাই মহেশতলায় আগুন জ্বালিয়েছে। এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকে আমরা ওয়াকফ প্রপার্টি নিয়ে কথা বলছি। আপনি যদি বর্ধমান জেলায় যান, নদীর জমির এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তটা হয়তো বাইনাকুলার নিয়েও দেখতে পারবেন না। সবটাই দেবোত্তর সম্পত্তি। সিপিআইএম এর আমলে দেবোত্তর সম্পত্তি তারা কোঅপারেটিভ বানিয়ে তারা গরিব মানুষের মধ্যে চাষাবাদ করত, কিছু কিছু স্থানীয় নেতাদের কাছেও চলে যেত সেই ভাগের পয়সা। কিন্তু এখন দেখা যাচ্ছে দেবোত্তর সম্পত্তি কার্যত প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেখানে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, কিন্তু হিন্দু সমাজ সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে গণপ্রতিবাদ গড়ে তুলছে না। এর মধ্যে দাঁড়িয়ে আজকে হিন্দি সংস্করণ অনুবাদ হচ্ছে। জন চেয়েছিল, তারা কিন্তু আজকে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে শুধুমাত্র একটা সেন্টার হিসেবে, তারপর বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে গুড়গাঁও কিংবা নয়ডায় কাজের লোক পাওয়া যাচ্ছে না, বা যারা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন, যারা 7,000 টাকা নিতেন, তারা 14,000 টাকা ডিমান্ড করছেন, কারণ কাজ করার লোক নেই। বিহারে এসআইআর শুরু হয়ে যাবার পরেই তারা সেখান থেকে বহু মানুষ আতঙ্কে অন্য জায়গায় চলে গিয়েছে। গুলশান কলোনি নিয়ে এত আলোচনা নামে, কিন্তু প্রশ্ন হলো গুলশান কলোনি হলো কি করে? পশ্চিমবঙ্গে 2টো রামসার সাইট আছে যার আন্তর্জাতিক স্বীকৃতি আছে, একটা সুন্দরবন এবং তৃতীয়টা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। তার উপরে এ ধরনের মানুষজন কি করে বসে পড়লো? আর এরাই তো বিভিন্ন সময় গিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছে, এরাই তো ওয়াকফকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছে।
সল্টলেকের মতো জায়গায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যার সঙ্গে ডিআরডিওর সরাসরি সম্পর্ক আছে, বহু প্রিসাইজ টুলস তারা তৈরি করে, ইকুইপমেন্টস তারা তৈরি করে। এটা অত্যন্ত একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংস্থা। আজকে সেখানে নির্দিষ্ট একটি গোপনীয়তা আছে, এটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যুক্ত। আজকে তার পাঁচিলের পাশে রোহিঙ্গা বসে পড়েছে। ইনস্টিটিউটের প্রধান স্থানীয় থানায় 3 বার যাবার পরেও কোনো এভিকশন হয়নি। কে এভিকশন করবে? সল্টলেক পুলিশ কমিশনারেটের পেছনে তারা আজকে রোহিঙ্গা বসে পড়েছে। সল্টলেকের মধ্যে, বিধাননগরের মধ্যে মসজিদ তৈরি হয়ে গেছে, কে পারমিশন দিয়েছেন কেউ জানে না। শিবপুর বোটানিক্যাল গার্ডেন, আচার্য প্রফুল্লচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন নাম দিয়েছিলেন আমাদের কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। আমি ওনাকে বললাম, স্যার আপনি তো নামটা দিলেন। উনি গর্ব করলেন, হ্যাঁ আমি তোমার নাম ওখানে বদলেছি। এলাম, ওর মধ্যে মসজিদ হলো কি করে? জলের লাইন কি করে গেল? কি করে বিদ্যুৎ সংযোগ পেয়ে গেল আপনার? বোটানিক্যাল গার্ডেনের যিনি ডিরেক্টর আছেন, বারবার তিনি আমাদের চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছেন, হাওড়ার এসপি কে জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। তারপরে কোনোদিন ঘোষণা করে দেবেন এটা ওয়াক অফ প্রপার্টি। আপনারা চিন্তা করুন, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ওয়াক অফ প্রপার্টি, কত টাকা ভাড়া পায়? এই মুহূর্তে সম্ভবত রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের মেম্বারশিপের ভ্যালু হচ্ছে 1,20,00,000 টাকা, 8 বছর ওয়েটিং। ভাড়া দিচ্ছে কত মাসে? কার পকেটে যাচ্ছে টাকা? যারা এই ওয়াক অফ প্রপার্টি নিয়ে এনজয় করছেন মুষ্টিমেয় কিছু মানুষ। আমি বারবার একটা উদাহরণ দিই। অল্প কিছুদিনের জন্য বিধায়ক ছিলাম, আমি বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম। আমাদের মন্ত্রীর নাম কি, খান, জাভেদ খানের উপস্থিতিতে আমি মুখ্যমন্ত্রীকে বলে প্রশ্ন করেছিলাম, আপনি বলুন কড়েয়া থানার সামনে একটা প্রপার্টির ওপরে সেখানে মোতোয়ালির নাম লেখা আছে, হাইকোর্টের নোটিশ টাঙানো আছে যে এটা ওয়াক অফ প্রপার্টি, কড়েয়া থানার উল্টো ফুটে অর্ডার কমপ্লাই করা তো অনেক দূরের কথা, পুলিশ জিজ্ঞাসা পর্যন্ত করলো না। আজকে সেখানে গেলে চিনতে পারবেন না, মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেল। আমি দেখিয়ে বললাম, জাভেদ স্যার তো জানেন পুরো বিষয়টা, অর্থ প্রত্যেকেই জানেন কে কনস্ট্রাকশন করছিলেন। মুখ্যমন্ত্রী নিজের যেটা নির্বাচনী কেন্দ্র, এখন যেখান থেকে উনি নির্বাচিত ভবানীপুর, সেই ভবানীপুরে উনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী, ওখান থেকে জিতে আসবার পরে 2টো ওয়াক অফ প্রপার্টি, আজকে সেটা আবার মালিকানা বদল হয়ে গেছে, সেখানেও কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। অর্থাৎ এই লুট যেটা চলছে, এটা গরিব মুসলমানকে লুট করছে, আর কিছু হিন্দু পরিবারকে একটা চরম অসহায়তার দিকে ঠেলে দিচ্ছে। ভারতবর্ষের বহু উন্নয়নের কাজ ব্যাহত হয়ে কারণে বিভিন্ন লিটিগেশন, আজকে তার থেকে এক সরকার একটা মুক্তি দেবার চেষ্টা করেছে। আজকে ইডেন গার্ডেন, সেটাও ওয়াক অফ প্রপার্টি, কোনোদিন প্রপার্টি। এই যে একতরফা ঘোষণা চলছিল, তার বাইরে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা ওয়াক অফের নামে একটা তাণ্ডব দেখলাম। আমরা দেখলাম ট্রেনে আগুন লাগলো, হিন্দুদের বাড়ি লুট হলো, সর্বস্ব তাদের কেড়ে নেওয়া হলো, নিজ দেশে আবার তারা পরবাসী হয়ে গেল, বাড়ি ফিরতে পারছেন না। ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে কোনো ওয়াক অফের যোগ নেই, এর সঙ্গে কোনো আইনের যোগাযোগ নেই। যেটা আছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান র্যাডিক্যালাইজেশন। আজকে সেটাকে আটকাতে হবে, তাহলেই পশ্চিমবঙ্গ বাঁচবে। এইমাত্র ধর্মতলার উপর দিয়ে এলাম। আমাদের আজ থেকে 35-40 বছর আগে দেখা ছোটবেলায় আমরা যখন এসপ্ল্যানেডের উপর দিয়ে যেতাম, তখন এসপ্ল্যানেডের একটা ভিন্ন চেহারা ছিল, ভিন্ন জৌলুস ছিল। 120 বছর 130 বছরের কিছু দোকান ছিল, আজকে সেইগুলোই চেনা যাচ্ছে না। গ্র্যান্ড হোটেল কলকাতার একটা দর্শনীয় আকর্ষণ, দূর থেকে দেখতে সুন্দর লাগতো। আজকে আপনি হোটেলের মেন গেটটা ছাড়া অন্য কিছু খুঁজে পাবেন না। পাশ দিয়ে গাড়ি করে চলে গেলে কখন গ্র্যান্ড হোটেল এলো আর কখন বেরিয়ে গেল আপনি বুঝতে পারবেন না। গ্র্যান্ড হোটেলের আগের ফুটে লিডসে ঢোকার মুখে কত প্রাচীন দোকান, বিদেশি দোকান পর্যন্ত ছিল, পরবর্তীকালে অ্যাংলো ইন্ডিয়ানদের হাতে এসেছিল, সেই দোকানগুলোও যাচ্ছে না, সমস্ত ফুটপাত দখল হয়ে গেছে। যেটা অর্জুনদা বললেন,
আমি সেই কথার রেস্টে একটু কথা বলে শেষ করব, আপনাদের যে কজন আজকে আছেন একটু এটা সচেতন করার জন্য, যে গোটা কলকাতাটা বড় বাজার সেন্ট্রাল এভিনিউ কার্যত পরিকল্পিতভাবে আজকে 3 গুণ দাম দিয়ে কিনছেন, কালকে তার থেকে। কলকাতার একজন বিখ্যাত জুয়েলার, বড়বাজারে 3 পুরুষের ব্যবসা, তার একটা বড় গদি আছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, দরজা বন্ধ তার 30 বছর ধরে, কিন্তু সেটা তারাকে মেনটেন করেন। 25 বছর আগে তারা দোকানটিকে, মানে তাদের ব্যবসা ওখান থেকে থিয়েটার রোডে নিয়ে চলে গেছে, কিন্তু যেহেতু পূর্বপুরুষের একটা, তার সঙ্গে তার ঠাকুরদাদা ওই গদিতে বসেছেন, সেই ভদ্রলোকও বৃদ্ধ হয়েছেন, তিনি ওখানে ব্যবসা করেছেন ব্রিটিশ ইন্ডিয়ায়, নাম করা জুয়েলার, নামটা করছিলেন, কিন্তু তার সঙ্গে ওর একটা আবেগ জড়িয়ে আছে। তাকে একজন এসে বলছেন, সেঠজি अब तो दुकान बेकार पड़े हुए हैं, ये दे दीजिए, हम 40% उसको ऊपर प्राइस देंगे, दे दीजिए। तो उन्हें बोले, भाई আমার তো কোনো টাকার প্রয়োজন পড়েনি, আর ঈশ্বর যা টাকা দিয়েছেন আমি এই দোকানটা কেন বিক্রি করব, আমার দোকান আছে, থাক, ওই দোকানে আমার বাবা বসেছেন, আমার দাদু বসেছেন, আমি কেন দেব। বলে, সেঠজি আজ বল রে হ্যাঁ, চিন্তা করে দেখুন, থিয়েটার রোডে গিয়ে একজন উর্দু ভাষী মানুষ তিনি বলছেন যে আজ বল রে আজ 40% ज्यादा दे रहे बाद आपको 40% कम मिलेगा और उसका बाद ऐसे ही हम लोग ले लेंगे। আমাদের যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি প্রকাশ্যে বলছেন সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। অর্থাৎ আমরা এই ওয়াকফ নিয়ে আলোচনা করি, কিংবা কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে আলোচনা করি, রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করি, কিংবা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, চেঞ্জিং অফ ডেমোগ্রাফি নিয়ে কথা বলি, আমাদের একটা বিশেষ ঘটনার কথা মনে রাখতে হবে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আহ্বান করেছিলেন কনভোকেশন মিটিংয়ে বাংলায় বক্তৃতা করার জন্য। সেটাই ছিল ব্রিটিশ ইন্ডিয়ায় প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্য স্থানীয় ভাষায় বক্তৃতা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিলেন। যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করতে এসেছিলেন, বক্তৃতা প্রত্যেকের পড়া উচিত, সেদিন কিন্তু সমস্ত উর্দুভাষী এবং সমস্ত মুসলিম যারা ওখানে ছিলেন তারা সেটাকে বয়কট করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে বাংলা ভাষা তো দেব ভাষা থেকে উৎপন্ন, অর্থাৎ বাংলা ভাষাকে যেরকম বয়কট করেছে বলে মনে করার কোনো কারণ নেই যদি হিন্দি ভাষায় কেউ বয়কট, তখন বক্তৃতা, যদি রবীন্দ্রনাথের জায়গায় অন্য কোনো কবিও এসে বক্তৃতা করতেন হিন্দিতে, সেটাকেও বয়কট করা হতো, কারণ হিন্দিও তো সেই দেব ভাষা থেকে উৎপন্ন। তো এই মানসিকতাটা কিন্তু পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান। উত্তরপ্রদেশে কিংবা বিহারে, মধ্যপ্রদেশে এ ধরনের একতরফা একচেটিয়া একাধিপত্য যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, বা এই ধর্মান্ধতা যদি একটু বেশি মাত্রায় নিজের শক্তি দেখাতে চায়, সেখানে প্রতিহত হয়। যে ভাষায় প্রতিবাদ করা দরকার বা প্রতিরোধ করা দরকার, সেই ভাষায় প্রতিরোধ করা হয়, সেখানকার মানুষ করেন, প্রশাসন করেন। আর আমরা এখানে আত্মসমর্পণ করে ফেলেছি। এখানে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি। অনেক লেখক গান্ধীজির সমালোচনা করেছেন, যে গান্ধীজি একবার বলেছিলেন, যখন ওই হিন্দু মহিলারা তার কাছে গিয়ে দুঃখ দুর্দশার কথা বলেছিলেন, অত্যাচারের হওয়ার কথা, গান্ধীজি বলেছিলেন, যদি তোমাদের যদি কেউ ধর্ষণ করে, তাহলে মুখের জিভটা কামড়ে তোমরা নিঃশব্দে শুয়ে থাকো, মেনে নাও, কারণ ঈশ্বর ওইটা চাইছেন। মানে when rape is inevitable, lie straight and enjoy it। কার্যত হিন্দু বাঙালি আজকে সেই জায়গায় চলে গিয়েছে। এর বাইরে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের এই সুন্দর এরকম একটা সন্ধ্যায় আমরা কোনো বই নিয়ে চর্চা করতে পারবো না। বইতে আগুন লাগবে, আর বইতে শুধু হিন্দুর বইতে আগুন লাগবে নয়, যারা মুক্তমনা মুসলমান আছেন, যারা বহুত্ববাদে বিশ্বাস করেন, যারা এই ধরনের নির্যাতনের প্রতিবাদ করছেন, এই ধর্মান্ধতার বিরুদ্ধে কোনো জায়গায় কলম লিখছেন, তারাও কিন্তু আক্রান্ত হবেন। বাংলাদেশে যারা মারা গেছেন সাম্প্রতিককালে, হিন্দুর থেকে মুসলমানের সংখ্যা বেশি,
প্রায় 1100 মুসলমানকে পুলিশকে খুন করা হয়েছে, যার মধ্যে 99% মুসলমান। পুলিশকে মেরে উল্টো দিকে ঝুলিয়ে টাঙিয়ে রাখা হয়েছে। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না বলে আন্দোলন হয়েছে। আর ওপারে বাংলাদেশে রবীন্দ্রনাথ জ্বলছেন, সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস হচ্ছে, সুনীল গাঙ্গুলির বাড়ির দখল হয়ে যাচ্ছে, প্রতাপাদিত্যের কালী মন্দির আক্রান্ত হচ্ছে, হিন্দু দেবদেবীর সঙ্গে কুৎসিত আচরণ করা হচ্ছে, হিন্দু মহিলাদের টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে, জোর করে ধর্মান্তকরণ করে বিয়ে করা হচ্ছে, আর এপার বাংলাতেও রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগছে। সুতরাং এই আগুন মালদায় লেগেছে বলে কাল জোড়াসাঁকোতে লাগবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে পারবো না, সময় এগিয়ে আসছে। আমরা রাজনৈতিক কর্মী, সবশেষে ভোটের কথা হয়তো বলতে পারি, কিন্তু আজকে বলছি না। কিন্তু মনে রাখবেন, आप देख रहे हैं न्यूज़ UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज़ UNI हम जियो टीवी, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন সবকটি দিন আপনাদের সাথে রয়েছে নিউজ UNI। শারদ সম্মান 2025 জন্য এক্ষুনি নথিভুক্ত করুন 983009108383।